আধ ঘন্টার জন্য আজ সকালে যখন পরমা হাঁটতে বের হয়েছিল, তখন রাস্তায় ওর সঙ্গে ফুলবতীর সঙ্গে দেখা হয়ে গেল। ফুলবতী তার আসল নাম ছিল না, কিন্তু লোকের বাড়িতে বাড়িতে সে ফুল বিলি করত, তাই সবাই তাকে ফুলবতী বলে ডাকত। একেবারে হাসি খুশি মুখের ফুলবতীকে দেখে সবাই ভাবত, কত খুশি থাকে মেয়েটা, মনে হয় জীবনে কোনোদিন দুঃখ দেখেইনি। পরমা কিছুক্ষণ হাঁটা থামিয়ে তার সঙ্গে কথা বলা শুরু করলো, আর জিজ্ঞাসা করলো, কতগুলো বাড়িতে ফুল দিয়ে থাকো ফুলবতী? 25-30টা বাড়ি হবে ম্যাডাম। তাহলে ফুল বেচে কত রোজগার করো? 2-3 হাজার রোজগার করে নি ম্যাডাম। এই টাকায় সংসার চলে যায়? আচ্ছা আচ্ছা, তোমার স্বামীও নিশ্চয়ই রোজগার করেন, তাই তো? না ম্যাডাম, সে তো অনেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আরে আমি খুব দুঃখিত। না না ম্যাডাম, আপনি দুঃখিত কেন বলছেন? কোনো ব্যাপার না ম্যাডাম, আমার মরদ একজন রাজমিস্ত্রি ছিল। একবার এক 3তলা বাড়িতে প্লাস্টার করছিল, হঠাৎ ওপর থেকে পড়ে গেল আর সেখানেই মারা গেল। তবে ভালোই হয়েছে ম্যাডাম, যদি বেঁচে যেত, বিছানায় পড়ে থাকতো, তাহলে বড় বিপদ হয়ে যেত। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। চলে না গেলে দুঃখ যন্ত্রণায় কে পাশে থাকতো বলুন তো? আমাদের কাছে কি আর 1,00,000-2,00,000 টাকা আছে চিকিৎসার জন্য? যা একটু আধটু জমানো ছিল সব চিকিৎসায় শেষ হয়ে যেত। ভগবান সেই বিপদ থেকে তো বাঁচিয়েই দিলেন। পরমা হতবাক হয়ে গেল ফুলবতীর মুখ থেকে এমন কঠিন সত্যি কথা শুনে, যা সে কত সহজভাবে খোলা মনে আর সরলতায় বলে গেল। ফুলবতী, তোমার বাড়িতে আর কেউ আছে? হ্যাঁ আছে তো ম্যাডাম, আমার একটা ছেলে আছে, মানসিক রোগী, বুদ্ধি একেবারে শূন্য, খাওয়া দাওয়া ছাড়া আর কিছু বোঝে না। তবুও ভগবানজির কৃপা, আমার কোল খালি রাখেননি তিনি। একটা মেয়েও আছে ম্যাডাম, ভগবান একসঙ্গে দুটোই দিয়ে দিয়েছিলেন। হয়তো উনি ভেবেছিলেন স্বামী মরে যাবে, ছেলে অসুস্থ থাকবে, তাই একটা মেয়েও দিয়ে দিলেন। দেখুন না, সবার জন্য কত ভাবেন ভগবান। পরমা চমকে উঠল, মানসিকভাবে অসুস্থ ছেলে, তবু ঈশ্বরেরই প্রশংসা করছে ও। তোমার মেয়ে কি করে? আমি কাজে চলে গেলে মেয়েটাই ছেলেকে দেখে রাখে। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর স্বামী খুব মারধর করতো, তাই আমি ওকে ফিরিয়ে এনেছি। মার খাওয়ার জন্য তো পাঠাইনি শ্বশুরবাড়ি, তাই ভালোই হয়েছে, আমরা 3জন খুব ভালোবাসায় আনন্দে থাকি একসাথে। মেয়ে তার ভাইয়ের যত্ন নেয়, ঘরের সব কাজকর্ম সামলে নেয়। এই জন্যই আমি চাকরি করতে পারি, সকালে আপনাদের ফুল দিয়ে দিই। আচ্ছা, চাকরিও করো? হ্যাঁ ম্যাডাম, একটা অফিসে চাকরি করি। ঝাড়ু মোছা, চা পানি দেওয়া, সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। 5,000 টাকার মতো পাই, সব মিলিয়ে 8-9 হাজার হয়ে যায়। এই টাকায় 3জনের সংসার চলে যায় তোমাদের? আরে একদম ম্যাডাম, আমাদের গরিবদের তো দিনে দুবেলা পেট ভরে খাবার ছাড়া আর কী বা লাগে। গরম গরম আটার রুটি খাই রাতে 3জন একসঙ্গে বসে। মেয়েটা সকালে ডাব্বায় যাই দেবে খেয়ে নিই, পেট ভরে যায়। আমার নিজের একটা খলি আছে, আমার মরদ রেখে গিয়েছিল একটা খলি, সেটাতেই খুশি হয়ে থাকি। ফুলবতীর সঙ্গে কথা বলে পরমা বাড়ি ফিরছিল। মনে মনে ভাবছিল, আমরা তো কত ছোট ছোট বিষয়ে মানসিক চাপের মধ্যে পড়ে যাই। সব রকম সুখ সুবিধা থাকা সত্ত্বেও আমরা সব সময় কোনো না কোনো অভাব বোধ করি, আর আমাদের মন থেকে আরও চাই, এই লোভটা কিছুতেই যায় না। আসলে কিভাবে খুশি থাকা যায় সেটা আমাদের শেখা উচিত ফুলবতীর মতো একজন গরিব অথচ তৃপ্ত মানুষের থেকে, যে প্রতিটা দুঃখের মধ্যেও আনন্দ খুঁজে নিতে জানে। সে জীবনের সব কষ্টের সঙ্গে মানিয়ে নিয়ে হাসি মুখে বাঁচতে শিখে নিয়েছে। নিজের বাড়ির ছোট ছোট সমস্যায় সবসময় মানসিক চাপের মধ্যে থাকা পরমা আজ ফুলবতীর সঙ্গে মাত্র আধ ঘন্টা কাটিয়ে নিজের ভেতরের এক পজিটিভ শক্তি অনুভব করছিল। এত মোটিভেশনাল বক্তৃতা ভিডিও শোনার পরও পরমা আজ পর্যন্ত সেই মানসিক শান্তি খুঁজে পায়নি যেটা সে আজ পেল। ফুলবতীর কাছ থেকে যে নিজে কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও খুশি থাকতে জানে, এই আধ ঘন্টা পরমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই বদলে দিল। দ্বিতীয় গল্প, বিবাহ বার্ষিকী। কি অপূর্ব সুন্দর লাগছে গো তোমায় গিন্নি, বলে মুচকি হাসতে থাকেন অমিতাভবাবু। ওহ, এই বয়সও এসে তুমি না যা তা একেবারে, স্মিতা দেবী বলে ওঠেন। না গো গিন্নি, সত্যি খুব সুন্দর লাগছে আজ তোমায়। ধুর, ওই বৌমা আর খুকু দুজনে মিলে সাজিয়ে দিল, তাই আর কি।
সে তো একটু সাজতেই হতো। আজ তুমি আমি একসাথে 50টা বছর কাটিয়ে ফেললাম দেখতে দেখতে। আর তাছাড়াও সাজলে তোমাকে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। হ্যাঁ জানো, সৌগত এই একই কথা বলতো। এখনও ওকে বলতে পারোনি তাই না? না মানে, বলে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যান স্মিতা দেবী। মনের মাঝে লুকিয়ে রাখা কথাগুলো আজ বলে ফেলো গিন্নি। আর কত কষ্ট দেবে নিজেকে? তাই মনের মাঝে থাকা অব্যক্ত কথাগুলো আজ ব্যক্ত করো আমার কাছে। কিন্তু তুমি তো সবই জানো, তাহলে আবার কেন? সত্যি বলবো? বলো, আরও ভালোভাবে তোমাকে জানার জন্য। বলে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও চুপ করে যান স্মিতা দেবী। কি হলো বলো? অমিতাভবাবু নীরবতা ভেঙে বলে ওঠেন। জানো, কলেজে কোনো এক সরস্বতী পুজোর সময় তার সাথে প্রথম দেখা। ও গান গাইছিল আমারও পড়ানো যাহা চায়, আর আমি মুগ্ধ হয়ে মনে মনে গলা মিলিয়েছিলাম ওর গানের তালে। তারপর ক্রমে ক্রমে আলাপ, আলাপ থেকে ঘনিষ্ঠতা, আর ঘনিষ্ঠতা থেকে প্রেম। জানো, আমি ছিলাম ইতিহাস বিভাগের স্টুডেন্ট আর ওর সাবজেক্ট ছিল বায়োলজি। কিন্তু আমাদের সম্পর্কটা চলতে চলতে এমন হয়ে গিয়েছিল যে ও বেশিরভাগ সময়টাই কেটে যেত ইতিহাস ডিপার্টমেন্টে। তারপর দেখতে দেখতে কলেজ লাইফ শেষ হয়ে যায়। তখন আমাদের সম্পর্কের বয়স প্রায় 6 বছর। বাড়িতে কিছু সমস্যার জন্য আমার বিয়ের প্রসঙ্গ ওঠে। সেই সময় দিদিদের বিয়ের কথা তুলে আমার বিয়ের প্রসঙ্গটা থামাই কোনোভাবে। এইভাবেই চলে কিছুটা সময়, কিন্তু তারপর বাড়িতে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যে আমি আর কোনোভাবে বিয়ের প্রসঙ্গ উড়িয়ে ফেলতে পারি না। তখন তোমার সাথে বিয়ে প্রায় নিশ্চিত। দিনক্ষণ সমস্ত কিছু ঠিক করা হয়ে গিয়েছে, সামনেই আশীর্বাদ। তাই ঠিক করি একটা শেষ প্রয়াসে সৌগতকে জানাই সমস্তটা, কিন্তু ও নিরুপায়। তখনও ঠিকমতো একটা চাকরি জোগাড় করতে পারেনি। বাবা মা মানবে না, এই সমস্ত কথা বলে আমাদের 6 বছরের সম্পর্কটা 1 সেকেন্ডে ভেঙে দেয়। তারপর ঠিক করি আর যাই হোক বিয়ে করব না, আগে নিজের পায়ে প্রতিষ্ঠিত হব। কিন্তু সেখানেও সমস্যা, আমি যে মেয়ে, বিয়ে না করে চাকরি করব, বাড়ির দায়িত্ব নেব, এটা সমাজ মেনে নেবে না। তাই এক প্রকার রাগ, অভিমান, অভিযোগ সব নিয়ে এসে পড়ি তোমার জীবনে। ভেবেছিলাম মানিয়ে চলবো, মানিয়ে চলছিলামও, কিন্তু মানিয়ে নিতে নিতে যে কবে থেকে তোমায় ভালোবেসে ফেলেছি তা ঠিক জানা নেই। তারপর বাবু আসে পেটে, তার কয়েক বছর পর খুকু, আর আজ ছেলে মেয়ে বৌমা নিয়ে সবাই একসাথে। আর তোমার আমার পথ চলার 50টা বছর পূরণ হয়েছে আজ। খুব খুশি আজ আমি যে রাগ, অভিমান, অভিযোগ নিয়ে তোমার জীবনে এসেছিলাম তার একটু এখন আর অবশিষ্ট নেই গো। যা ছিল তা আজ আমার ওই পুরনো ডায়েরিটার সাথে ভাসিয়ে দিয়েছি প্রবহমান গঙ্গার স্রোতে। বাকিটা জীবন শুধু একান্তই আমাদের নিজেদের। বলে দুজন দুজনকে আলিঙ্গন করে আর মিশে যায় একে অপরের সাথে ভালোবাসার মহাসাগরে। গল্পের সমাপ্তি এখানেই। আর বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।